এই ফোনটাতে আছে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন, পেছনের দিকে আবার অ্যাক্টিভ ম্যাট্রিক্স নামের একটা ইনোভেটিভ ফিচার দেওয়া হয়েছে, বিশাল বড় ব্যাটারি, বেশ অস্থির একটা ডিসপ্লে, পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাক আছে, আবার সুন্দর ছবিও তুলে এটাতে। তাইলে ইনফিনিক্স নোট 60 প্রো এই ফোনটা কি সব দিক থেকে পারফেক্ট, নাকি এটার কোনো সমস্যা আছে? চলেন আমরা সবাই মিলে সমস্যাগুলো খুঁজে বের করি। স্পয়লার অ্যালার্ট, কিছু সমস্যা অবশ্যই আছে। তার আগে আমরা একটু ফোনটার বাহ্যিক দিকটা দেখি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি অবভিয়াসলি। তো সবাই হয়তো ভাই কালারটা দেখেই ফিদা হয়ে গেছেন, আরে এই কালার তো কোথায় দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে। ইয়েস, এই যে অরেঞ্জ কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইফোন 17 সিরিজের যে অরেঞ্জ কালার, সেটার সাথে প্রচুর পরিমাণে মেলে। ওইটার নাম হচ্ছে কসমিক অরেঞ্জ, আর ইনফিনিক্স এটার নাম দিয়েছে সোলার অরেঞ্জ। অ্যান্ড এই কালারটাতে প্রচুর সিমিলারিটিস আছে, মাঝে মধ্যে আমি নিজে এটা দেখে আইফোন 17 প্রো ম্যাক্স ভাবি। শুধুমাত্র কালার না, উপরের দিকে ডিজাইন, অ্যান্টেনাগুলোর প্লেসমেন্ট, সেই সাথে নিচের দিকে ডিজাইন এবং সাইডে একটা সেন্সর এড করে দেওয়া, বাম পাশে কুইক অ্যাকশনের জন্য একটা বাটন দিয়ে দেওয়া, এই সব কিছু মিলে এই ফোনটা সাইড থেকে দেখতেও কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্সের মতোই লাগে। তবে আপনার যদি এই অরেঞ্জ কালার পছন্দ না হয়, তাহলে ডিপ ওশান ব্লু এবং মিস্ট টাইটানিয়াম নামের আরো দুইটা কালার ভেরিয়েন্ট আছে, সেগুলো থেকে চুজ করতে পারেন। তবে ফোনটার বিল্ড কোয়ালিটি সলিড, এটা বলতেই হবে। অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইনের হওয়ার কারণে এটা কিন্তু হেফটি একটু ওয়েটও দিচ্ছে, 200 গ্রামের উপরে এটার ওজন, 204 গ্রাম, এবং বেশ বড়সড় একটা ফোন ডেফিনেটলি। এবং এই ফোনটার একটা ইউনিক ফিচার হচ্ছে এটার যে পেছনের দিকের ক্যামেরা প্ল্যাটোটা আছে, এটার মধ্যে একটা ডিসপ্লে আছে যেটাকে বলছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে। অ্যান্ড এই ডিসপ্লেটা খালি চোখে ইনভিজিবল। এই ধরনের ডিসপ্লে এর আগে আমরা নাথিং ফোনেও দেখেছি, বাট নাথিং ফোনের ডিসপ্লেটা পুরো ভিজিবল, মানে ওখানে যে একটা ডিসপ্লে আছে সেটা তারা মার্ক করে দিয়েছিল, বাট এটা একদম ইনভিজিবল। সো বেশিরভাগ মানুষ বুঝবেই না যে এখানে একটা ডিসপ্লে আছে। এই ডিসপ্লেটা নোটিফিকেশনের কাজে ব্যবহার করা যায়। ফোন উল্টা করে রাখলে আপনি টাইম দেখতে পারবেন, এখানে বিভিন্ন ধরনের রিমাইন্ডার দিতে পারবেন, চার্জে লাগালে চার্জে হচ্ছে সেই নোটিফিকেশনটা এখানে পেয়ে যাবেন। পাশাপাশি কিছু ফান অ্যাক্টিভিটিস যেমন গেমও আছে এটাতে, যেগুলো আপনি খেলতে পারবেন। সো এই ডিসপ্লেটাকে একেবারে পিক সুপার ইউজফুল বলা যাবে না, কাইন্ড অফ গেমই কি মনে হয়েছে আমার কাছে। এর আগে নাথিং ফোনেও যখন দিয়েছিল তখনও মানুষ খুব একটা বেশি ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাই, বাট এই ডিসপ্লেটা যেহেতু এখানে ইনভিজিবল, মানে বোঝাই যাচ্ছে না যে এটা এখানে আছে, সো আমি মনে করি না এটা কাউকে বদার করবে, বরং কেউ কেউ এটা এনজয় করবে। আর এই ফোনটার উপরের দিকে আয়ার ব্লাস্টার আছে এবং এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনও আছে। আর এই ফোনের যে সাউন্ডটা সেটা হচ্ছে পাওয়ার্ড বাই JBL, সো JBL এর একটা লোগো আছে উপরের দিকে। আর বাম পাশে একটা ওয়ান টেপ বাটন দেওয়া হয়েছে, এটার নাম ওয়ান টেপ হলেও এটাকে লং প্রেস করে তারপরে অ্যাক্টিভেট করতে হয় এবং এটা কাস্টমাইজেবল একটা বাটন। নিচের দিকে ডুয়াল ন্যানো সিম কার্ড স্লট, প্রাইমারি মাইক্রোফোন, USB-C পোর্ট এবং বটন ফায়ারিং স্পিকার আছে। বাই দ্য ওয়ে, এটাতে যদি স্টেরিও সাউন্ড প্রোভাইড করা হয়, তাই উপরে এবং নিচে দুইটা গ্রিল মিলে সাউন্ড প্রোভাইড করে থাকে। এন্ড এটা স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে, বেশ লাউড এবং ক্লিয়ার ছিল সাউন্ডটা। বাট নির্মমভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, এই ফোনটাতেও কিন্তু নাই। সো আপনাকে ওয়্যারলেস অডিওতেই স্যাটিসফাইড থাকতে হবে। ফোনটার ডান পাশে ভলিউম বাটনস এবং পাওয়ার বাটন আছে, তার নিচের দিকে একটা হার্ট রেট সেন্সর আছে, যেটাকে দেখে অনেকেই আইফোনের ক্যামেরা কন্ট্রোল বাটন মনে করতে পারেন, বাট না, এটা একটা সেন্সর। এবং এই সেন্সরে আপনার ফিঙ্গার টিপ রেখে আপনি আপনার হার্ট রেট, ব্লাড অক্সিজেন এবং স্ট্রেস এগুলো মেজার করতে পারবেন। এন্ড এগুলোর জন্য একটা হেলথ অ্যাপ আছে ভেতরে, এবং এটার ডেটা মোটামুটি অ্যাকুরেট, একেবারে মেডিকেলি অ্যাকুরেট হবে না, তবে আপনি একটা রেফারেন্স পয়েন্ট পাবেন। এর বাইরে 7.4 মিলিমিটার হচ্ছে ফোনটার থিকনেস, সো খুব মোটা বলা যাবে না এই ফোনটাকে। এবং এটাতে IP64 রেটিং আছে, অন্যান্য ফোনের মতো IP67, 68 অথবা 69 রেটিং এর দিকে তারা যায় না, জাস্ট বেসিক একটা রেটিং দিছে। সো হালকা পাতলা পানির ছিটা ফোটা থেকে এই ফোনটা বাঁচবে। এবার চলুন এই ফোনটার মূল চেহারা, মানে এটা ডিসপ্লেটার দিকে তাকাই। সো এটা হচ্ছে 6.78 ইঞ্চির একটা LTPS অ্যামোলেড প্যানেল, এবং এই ডিসপ্লেটাকে ইনফিনিক্স বলতেছে আলট্রা HDR সিনেমেটিক ডিসপ্লে। সো কতটা সিনেমেটিক চলুন আমরা সেটা দেখি। প্রথমে এই ডিসপ্লেটার চারপাশের যে বেজেল এবং চিন, সেটা একদমই সিমেট্রিক্যাল এবং খুবই ন্যারো, যার ফলে কিন্তু ডিসপ্লেটা খুবই ইমার্সিভ একটা ভিউ দেয়। ক্যামেরা কাটআউটও ছোট হওয়ার কারণে খুব একটা ডিস্ট্রাকশনের কারণ হয় না। সেই সাথে 1.5K রেজুলেশনের ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্টগুলো কিন্তু খুব শার্প ছিল এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও আমাদের কাছে খুব ভালো লেগেছে। এছাড়া ডিসপ্লেটাতে 144 হার্জের রিফ্রেশ রেট আছে, যেটা আমরা বরাবরই বলেছি যে 144 হার্জ আসলে খুব একটা কাজের না, 120 হার্জ পর্যন্ত রাখলেই ঠিকঠাক ছিল। কারণ 144 হার্জ ইউজ করতে হলে আপনাকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ থেকে সিলেক্ট করতে হবে, আর হাতে কোনো কয়েকটা অ্যাপে সাপোর্ট করে, বাকি অ্যাপগুলোতে সাপোর্ট করে না। যাই হোক, 120 হার্জ রিফ্রেশ রেটেও এটা কিন্তু খুবই স্মুথ ছিল, ডিসপ্লেতে অ্যানিমেশনগুলো খুবই ফ্লুইড লাগছিল। এছাড়া ডিসপ্লেটা এনাফ ব্রাইটও ছিল, 700 নিট হচ্ছে এটা টিপিক্যাল ব্রাইটনেস, বাট HBM হচ্ছে 1600 নিট, যেটা বোথ ইনডোর এবং আউটডোরের জন্য এনাফ ছিল। আমরা একদম ডিরেক্ট সানলাইটেও ফোনটা ইউজ করে দেখেছি, ভিজিবিলিটিতে মেজর ইস্যু আমরা পাই নাই। এছাড়া এই ডিসপ্লেটাতে 100% DCI-P3 কালার গ্যাম মোড সাপোর্ট করে, এবং এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। সো সবকিছু মিলিয়ে এই ডিসপ্লেটাকে একটা ফার্স্ট ক্লাস ডিসপ্লে বলতে হয়, কোনো ধরনের কমপ্লেইন নেই সোফার। বাট কমপ্লেইনের জায়গা আসবে এখনই, কারণ এবার আমরা ফোনটার ইন্টারনালস গুলো নিয়ে একটু কথা বলবো, পাশাপাশি প্রাইসটাও আপনাদেরকে জানাবো। সো এই ফোনটা মানে ইনফিনিক্স নোট 60 প্রো বাংলাদেশে 8/256GB ভেরিয়েন্টে লঞ্চ হচ্ছে। র্যামটা LPDDR5 টাইপের এবং UFS 2.2 হচ্ছে ইন্টারনাল স্টোরেজের টাইপ। আর এই ফোনটার
দাম নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা, মানে ৫০,০০০ টাকা। এখন এই প্রাইসটা শুনেই অনেকেই হয়তো বা আসমান থেকে পড়বেন। প্রাইসটা বেশি হওয়ার কিছু রিজন তো আমরা অলরেডি জানি, আমাদের চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ব্যাপারটা নিয়ে যে কেন প্রাইস এত বেশি। তারপরেও এই প্রাইসটা নিয়ে আমরা ভিডিও শেষে কমেন্ট করব। এখন চলুন আমরা বাকি জিনিসগুলোর দিকে একটু তাকাই। এই ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটার জন্য একটা ড্রাম রোল হয়ে যাবে, কারণ এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 4 5G SoC ব্যবহার করা হয়েছে। এন্ড আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন, আরে ইনফিনিক্সের সাথে স্ন্যাপড্রাগনের নাম তো লাস্ট কবে শুনেছিলাম মনে নাই। আসলেই মনে নাই, কারণ 2018 সালে তারা লাস্ট স্ন্যাপড্রাগনের একটা ফোন বের করছিল, হট সিরিজের ফোন। এরপরে তারা সব ফোনে মিডিয়াটেকের প্রসেসর দিচ্ছিল, ইউএনএসএসের প্রসেসর মাঝে মধ্যে দিচ্ছিল, বাট এবার ফাইনালি আমরা স্ন্যাপড্রাগনের একটা ফোন দেখতে পাচ্ছি, তাও মানে ফেয়ারলি রিসেন্টলি লঞ্চ হওয়া একটা এসওসি, যেটা লঞ্চ হয়েছে প্রবাবলি আগস্ট 2025-এর দিকে। সো স্ন্যাপড্রাগন 7S Gen 4 এর পারফরমেন্স ডিসেন্ট বলা যায়, যদিও প্রাইস বিবেচনায় এটাকে কিছুটা আন্ডারপাওয়ার্ড মনে হতে পারে, বাট দেন এগেইন এখন মার্কেটে যা অবস্থা আমাদেরকে এই পারফরমেন্স নিয়ে হ্যাপি থাকতে হবে। ডে টু ডে ইউসেজে এই এসওসিটা আপনাকে একদম ফুললি স্যাটিসফাই করবে। অ্যাপ ওপেনিং ক্লোজিং একদম স্মুথ ছিল, মাল্টিটাস্কিংও খুব ইজিলি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। আমরা মেজর কোনো ল্যাগ কিংবা হিকআপ খেয়াল করি নাই। ইভেন এই প্রসেসরের যে বেঞ্চমার্কের স্কোর আছে সেটাও কিন্তু তাই বলে। ইভেন আমরা বেশ কিছু স্ট্রেস টেস্টও করেছি, এটাতে পারফরমেন্স খুবই স্টেবল ছিল। গেমিং টেস্টে আমরা পাবজি ব্যালেন্স গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেটে খেলেছি, মানে 60 FPS এ খুবই ভালো গেম প্লে পাচ্ছিলাম আমরা এটা থেকে। অকেশনাল দু একটা ফ্রেম ড্রপ ছাড়া মেজর কোনো হিকআপ বা ল্যাগ ছিল না এটাতে। সেম ঘটনা আমরা কল অফ ডিউটি মোবাইলেও দেখতে পাচ্ছিলাম, সেখানেও আমরা ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে 60 FPS এ খুবই ভালো প্লেব্যাক পাচ্ছিলাম উইদাউট এনি মেজর ইস্যুস। সো হ্যাঁ, মিড লেভেলের গেমিং এর জন্য এই ফোনটা ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট। সেই সাথে বেশি সময় গেম খেলার পরে ফোনটা খুব বেশি একটা হিটও হচ্ছিল না। 3D ভেপার চেম্বার কুলিং সিস্টেম এটাতে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু প্রসেসরটা ভালো রকমের কুল থাকছিল। এবার আসি সফটওয়্যারে। সো ইনফিনিক্স তাদের XOS 16 দিয়েছে এটাতে, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড 16। নাও এই ইউআইটা নিয়ে বেশ কিছু কথা বলার আছে। প্রথমত আপনাদেরকে শুরুতে যেরকমটা বললাম যে এই ফোনটা বাইরে থেকে দেখতে পুরাই আইফোন 17 প্রো ম্যাক্সের মতো, সাইড থেকে দেখতেও সিমিলার। ইভেন এটার সফটওয়্যারও দেখতে অনেকটাই iOS এর সাথে সিমিলার, মানে অনেক অনেক ফিচার আর কি iOS এর মতো। ফর এক্সাম্পল, এটাতে বেশ কিছু ওয়ালপেপার আছে লক স্ক্রিনের জন্য এবং হোম স্ক্রিনের জন্য, যে ওয়ালপেপারগুলো ডিরেক্টলি অ্যাপল থেকে ইন্সপায়ার্ড। সেই সাথে ডেপথ ওয়ালপেপার, 3D ওয়ালপেপার, সেই সাথে লক স্ক্রিনে ক্লকের ডিজাইন, মাঝে মধ্যে লিকুইড গ্লাসের ছোঁয়া, পাশাপাশি ডেপথ যে ইফেক্টগুলো এবং কিছু আইকনের ডিজাইনও iOS এর খুব কাছাকাছি। আর এই কাজটা যে শুধুমাত্র ইনফিনিক্স করছে ব্যাপারটা কিন্তু সেরকম না। বেশিরভাগ চাইনিজ স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররাই তাদের সফটওয়্যারে iOS এর ওই ছোঁয়াটা দেওয়ার চেষ্টা করতেছে, মানে হালের ট্রেন্ড তারা সবাই ফলো করতেছে। বাট ইন্সপিরেশন বলেন আর কপি বলেন, এই জিনিসগুলো করার ফলে যদি কোনো হ্যাম্পার না হয় ইউজার যদি সেটাকে এনজয় করে বা বেনিফিট পায়, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। অ্যান্ড সোফার এই ফোনটা যে ফিচারগুলো iOS এর সাথে সিমিলার বললাম, সেগুলো থেকে বেনিফিটের বাইরে লস কিন্তু কিছুই হচ্ছে না। সো এখানেও আমি কমপ্লেন করব না। তবে ইউআইতে কিছু ব্লোটওয়্যার আছে যেগুলো আমার মনে হয় এই মুহূর্তে না দেওয়াই বেটার। স্পেশালি 50,000 টাকা দিয়ে যখন কেউ একটা ফোন কিনবে, তখন এই ব্লোটওয়্যারগুলো কিছুটা চিপ ফিল দেয়। এছাড়া এই ইউআই এর যে অ্যানিমেশনগুলো, সেগুলো কিন্তু ডিরেক্টলি iOS থেকে ইন্সপায়ার্ড। অ্যানিমেশনগুলো খুবই ফ্লুইড মোস্ট অফ দ্য টাইম এবং আপনি এনজয় করবেন অ্যানিমেশনগুলো দেখার পরে। তবে দু একবার এরকম হয়েছে যে ফোনটা দীর্ঘ সময় লক থাকার পরে আমি যখন প্রথমবার আনলক করে ফোনটা ওপেন করলাম, এন্ড ওপেন করার পরে আমি কিছুটা ল্যাগ খেয়াল করছিলাম এবং অ্যানিমেশনে কিছুটা জিটারি ভাব আমি খেয়াল করছিলাম, যেটা যদিও ব্রিফ মোমেন্টের জন্য থাকে, এরপরে আবার ফিক্স হয়ে যায়। সো এটা হার্ডওয়্যার কোনো ইস্যু না, আমি ডেফিনেটলি শিওর এটা সফটওয়্যার ইস্যু। এবং আমরা অলরেডি একটা আপডেট পেয়েছি সফটওয়্যারের, আরেকটা আপডেট আমি জাস্ট ফেস ক্যাম দিতে দেখলাম যে পেন্ডিং। সো আমার মনে হয় এই সফটওয়্যার আপডেটগুলোর মাধ্যমে এই জিনিসগুলো ফিক্স করা হবে। ওকে, এবার চলুন আমরা ক্যামেরা সেকশনে চলে যাই। সো এই ফোনটার পেছনের দিকে দেখে মনে হইতে পারে 3টা ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি ক্যামেরা হচ্ছে 2টা আর একটা ফ্লিকার সেন্সর। প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের এবং এটাতে OIS আছে, দ্যাটস ভেরি গুড। আর সেকেন্ডারি যে ক্যামেরাটা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। আর ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। এখন এই পুরো ক্যামেরা সেটআপের মধ্যে আমার কাছে যে প্রবলেমটা মনে হচ্ছে সেটা হচ্ছে টেলিফোটো ক্যামেরা না থাকা। 50,000 টাকা একটা টেলিফোটো লেন্স কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। আমার কাছে ইভেন মনে হয় আলট্রা ওয়াইডের চাইতে টেলিফোটোটা বেশি ইউজফুল। এখন এটা কারো কারো পার্সোনাল প্রেফারেন্স হইতে পারে, কেউ কেউ টেলিফোটোর চাইতে আলট্রা ওয়াইডটাকে বেশি প্রেফার করতে পারে। সো আপনারা একটু কমেন্টে জানান তো আপনার কাছে কোনটা বেশি প্রেফারেবল মনে হয়, আলট্রা ওয়াইড নাকি টেলিফোটো। আই পার্সোনালি চুজ টেলিফোটো, যে কারণে আমার কাছে 50,000 টাকায় এই ফোনটার ক্যামেরা সেটআপটা মোটেও পছন্দ হয় নাই। তবে এটা যে প্রাইমারি ক্যামেরা আছে সেটা দিয়ে যখন আপনি ডেলাইটে ছবি তুলবেন, তখন কিন্তু ছবি দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগবে ডেফিনেটলি। স্পেশালি ফেস টোনটাকে একটু ব্রাইট আপ করে, সামান্য একটু বিউটিফাই করে, ডেফিনেটলি এটা সবাই পছন্দ করে। সো ছবি দেখতে খুব ভালো লাগে। ছবিতে কালার রিপ্রোডাকশনও ঠিকঠাক ছিল, যদিও কিছু কিছু কালারকে একটু পপ বা পাঞ্চি করে ফেলে, বাট ওভারঅল ছবি দেখতে খারাপ লাগে না মোটেও।
পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন বা এজ ডিরেকশন বেশিরভাগ সময় ঠিকঠাক মতোই করতে পারে, বাট দু একটা ছবিতে আমি খেয়াল করেছি এজ ডিরেকশনে একটু সমস্যা হচ্ছিল। সো আপনি যখন একটা প্রিমিয়াম প্রাইস পে করবেন এরকম ছোট ছোট জিনিসও কিন্তু তখন ম্যাটার করে। সেই সাথে ব্যাকগ্রাউন্ডের ডেপথ বা ব্লারিনেসটা বেশ আর্টিফিশিয়াল লাগছিল, খুব একটা ন্যাচারাল লাগছিল না, এবং অনেক বেশি আর্টিফিশিয়াল বোকে আমি দেখতে পাচ্ছিলাম। এটা কারো কারো কাছে পছন্দ হইতে পারে, মানে কেউ কেউ এই স্টাইলটা পছন্দ করতে পারে, বাট আপনি যখন খালি চোখে দেখতেছেন যে এখানে বোকে হওয়ার মতো কিছু নাই, বাট ছবি তোলার পরে অনেক বোকে দেখতেছেন, কেউ কেউ একটু ঘাবড়ে যেতে পারেন, বাট দ্যাটস ওকে। এই জিনিসটা সুন্দর একটা ক্যারেক্টার অ্যাড করে ছবিতে, বাট যদি ডেপথটা একটু ন্যাচারাল হতো তাহলে মনে হয় বেশি ভালো লাগতো। সেই সাথে পোর্ট্রেট মোডে আরেকটা ছোট্ট কমপ্লেন আছে, সেটা হচ্ছে ডাইনামিক রেঞ্জ। রেগুলার মোডে ডাইনামিক রেঞ্জ ভালো থাকলেও পোর্ট্রেট মোডে গেলে কিন্তু হাইলাইট গুলোকে বেশি ওভারব্লোন করে ফেলে, স্পেশালি আকাশে খুব একটা ডিটেল থাকে না। এই ছোট ছোট দু একটা কমপ্লেন ছাড়া ছবি কিন্তু ওভারঅল আমাদের কাছে দেখতে বেশ ভালোই মনে হয়েছে বোথ পোর্ট্রেট এবং রেগুলার মোডে। আর টেলিফোটো লেন্স না থাকলেও এটাতে 2x ডিজিটাল জুমের অপশন আছে, জুম করলে কিছুটা ডিটেল হারাবে, তবে তারপরেও দুধের সাথে ঘোলে কিছুটা মিটাতে পারবেন। আর আলট্রাওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে লুকে আমরা একটা কনসিস্টেন্সি দেখতে পাচ্ছিলাম, মানে প্রাইমারি ক্যামেরার লুক এবং আলট্রাওয়াইডের লুক মোটামুটি সিমিলার ছিল, কালার থেকে শুরু করে বাকি জিনিসগুলো, তবে ডিটেল খুব একটা ছিল না, এবং ছবিতে পর্যাপ্ত লাইট থাকলে ভালো ছবি আসবে, লো লাইটে গেলে খুব একটা ভালো আসে না। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটার ভিডিওতে সর্বোচ্চ 4K 30 FPS এর অপশন আছে, এবং সেখানে OIS আছে, যার ফলে কিন্তু খুবই স্টেবল ভিডিও রেকর্ড করা যায়। ভিডিও কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর আমরা যদি সামনের ক্যামেরাটাতে আসি, তাহলে এই 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছিল, স্পেশালি ওই যে ফেস টোনটা এবং ফেস একটু বিউটিফাই করার যে ব্যাপারটা, এটা আমরা নোটিস করতে পারছিলাম, অ্যান্ড ছবিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল। যদিও জুম করলে আপনি ডিটেলের পরিমাণ একটু কম দেখবেন এবং রিয়ার ক্যামেরার মতো অত শার্পও না, তবে সেলফিগুলো দেখতে সুন্দর ছিল। সেলফি পোর্ট্রেটগুলোতেও আমরা এজ ডিরেকশনে মাঝে মধ্যে একটু সমস্যা ফেস করেছি, এবং ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা ন্যাচারাল ছিল না, আবার এখানেও আমরা আর্টিফিশিয়াল বোকের দেখা পাচ্ছিলাম। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও 4K 30 FPS এর অপশন আছে, এবং ফ্রন্ট ক্যামেরাতেও স্টেবিলাইজেশন আছে। সো আপনি যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ব্লগ করতে চান তাহলে এই ফোনটা একটা অ্যাপ্রোপ্রিয়েট চয়েস হতে পারে। ভিডিও আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সো ওভারঅল ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি তাহলে বলবো এটার ক্যামেরা কোয়ালিটি ভালো, ভিডিও কোয়ালিটিও বেশ ভালো লেগেছে আমাদের কাছে। জাস্ট টেলিফোটো লেন্সটা না থাকাটা আমার জন্য কিছুটা বেদনাদায়ক। এবার আসি ব্যাটারিতে। এই ফোনের বিগেস্ট সেলিং পয়েন্ট হচ্ছে এটার ব্যাটারি, কারণ 6500 mAh এর এই বিশাল সেল আপনাকে খুব ইজিলি পুরো দিন পার করবে যদি আপনি হেভি ইউজও করেন। আর আপনি যদি লাইট টু মডারেট ইউজার হন তাহলে দিন শেষে দেখবেন 30-25% মতো চার্জ ফোনে রয়ে গিয়েছে। আর চার্জ শেষ হইলেও কোনো সমস্যা নাই, কারণ 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যেটা বক্সের ভেতরে আছে। সো এই ফোনটা সুপার ফাস্ট চার্জ হয়ে যাবে, এবং এটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। বাই দ্য ওয়ে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে এটাতে, এবং আপনি চাইলে ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও ইউজ করতে পারেন। বাই দ্য ওয়ে যদি প্রি অর্ডার করেন তাহলে কিন্তু ওয়্যারলেস পাওয়ার ব্যাংক একটা গিফট হিসেবে পাবেন। এর বাইরে এটাতে রিভার্স চার্জিংয়েরও ব্যবস্থা আছে, সো অন্য ফোনকে লাইভ সাপোর্ট আপনি দিতে পারবেন ওয়্যারলেসলি এবং ওয়্যার্ড। ওয়্যারলেসলি 5 ওয়াট এবং ওয়্যার্ড হচ্ছে 7.5 ওয়াট। এছাড়া এই ফোনটা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে সেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল প্রতিবারই। এই ফোনটাতে সব ধরনের সেন্সর আছে, এটার কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন, এইসব জিনিস নিয়ে আমরা কোনো সমস্যা ফেস করিনি। সো ফাইনালি কনক্লুশনে যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে ইনফিনিক্সের নোট 60 প্রো। ইনফিনিক্স নোট 60 একটা আছে, মানে এটার ছোট ভাই যেটা, সেই ফোনটার দাম একটু কম, 44,999 টাকা, মানে 45,000 টাকা। সো যদি এইটা আপনার বাজেটে না হয় তাহলে সেটাকেও আপনারা কনসিডার করতে পারেন। ওইটাতে যদিও ওই অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লেটা নাই। আরেকটা ইন্টারেস্টিং অফারের কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি মার্চ 20, 2026 আগে এই ফোনটা কিনেন তাহলে আপনারা কিন্তু 0 ডাউন পেমেন্টে এই ফোনটা কিনতে পারবেন, পালম পে এর সাথে কোলাবোরেট করে। সো আপনারা যদি ইনস্টলমেন্টে নিতে চান তাহলে কিন্তু এটা একটা ভালো চয়েস। পাশাপাশি আপনারা 20 মার্চের মধ্যে কিনলে একটা ফ্রি পাওয়ার ব্যাংকও পেয়ে যাবেন, ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। ওকে, এবার আমরা কনক্লুশনে আসি। সো এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে 50,000 টাকা, এই প্রাইসে কিন্তু বেশ বড়সড় কিছু কম্পিটিশন আছে মার্কেটে। বাট আমরা যদি এই ফোনটার দিকে স্পেসিফিক্যালি একটু তাকাই তাহলে বলবো আমাদের কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। এখান থেকে যদি আর অ্যাটলিস্ট 2-3 হাজার টাকা প্রাইস কাট করা যেত তারপরেও এটা খুবই ভালো একটা চয়েস মনে হতো, অথবা যদি একটা টেলিফোটো লেন্স এটাতে অ্যাড করা যেত তাহলে আমার কাছে এই প্রাইসটা আরও বেশি জাস্টিফাইড মনে হতো। তবে ওভারঅল এই ফোনটার বাকি সব কিছুই মোটামুটি ভালো ছিল, যেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি অলরেডি। আপনারা পুরো ভিডিওটা দেখলে আবারও আইডিয়াটা পেয়ে যাবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।